শস্যে ভরা বাউরে ঘেরা মোহনীয় মাগুরা। শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা। সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান মাগুরা দল। অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেছেন শামীমুল ইসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমার আজকের অনুষ্ঠান যাকে নিয়ে আমরা সাজিয়েছি, বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনীতিবিদরা যাকে এক নামেই চেনেন, তিনি জনাব আলী আহমেদ। তিনি মাগুরা জেলার বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। আমরা তাকে নিয়েই অনুষ্ঠানটি সাজিয়েছি এবং আমরা শিরোনাম করেছিলাম যে একজন আলী আহমেদ, মাগুরায় সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ কে? একজন আলী আহমেদ। আমরা তার রাজনৈতিক জীবন, ছাত্র জীবন, তার পারিবারিক জীবন, বর্তমান অবস্থা, এইসব বিষয় নিয়েই আমি আজকের আলোচনা সাজিয়েছি। মাগুরার তরুণ প্রজন্মের মানুষকে জানানোর জন্য, তরুণ প্রজন্মকে জানানোর জন্য, যারা আলী আহমেদকে বর্তমান প্রজন্ম যথাযথভাবে চেনেন না তাদেরকে জানার জন্য। এই রাজনীতিবিদের জন্ম মাগুরা জেলার রাঘবদার ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামে। ঐতিহ্যবাহী পরিবারে তার জন্ম। ওনারা 17 ভাই বোন, অর্থাৎ 11 ভাই 6 বোন, একটা বিশাল পরিবার। ওনার পিতা ছিলেন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বিশ্বাস। তিনি 3 বার চেয়ারম্যান ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা। আমরা ওনার পরিবারে বিশ্লেষণ করলে দেখি ওনার পিতা আব্দুল কুদ্দুস বিশ্বাস দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন, 3 বারের চেয়ারম্যান ছিলেন। জনাব আলী আহমেদ সেই তার পিতারই উত্তরসূরি। 17 ভাই বোনের ভিতর জনাব আলী আহমেদের অবস্থান বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই জানেন, মাগুরার মানুষ তাকে চেনেন যে তার পিতার হাত ধরেই কিন্তু তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি ছোটবেলায় যে ওনার নিজ গ্রাম পাকা কাঞ্চনপুর গ্রামে বেড়ে ওঠেন এবং প্রাকখদ্য প্রাইমারি স্কুলে উনি লেখাপড়া করেন। এরপর ছোটবেলা বেড়ে ওঠার সাথে সাথে উনি মাগুরা সরকারি স্কুল, যেটা সেখানে স্কুল জীবন শেষ করেন এবং হোসেন শহীদ সরওয়ার্দী কলেজে কলেজ জীবন পড়াশোনা করেন এবং সেখান থেকে ঢাকাতে পাড়ি জমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি তুখোর মেধাবী ছাত্র হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তখনও তিনি কিন্তু ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আসলে রাজনীতি কিন্তু তার পরিবারে রয়েছে, তার রক্তে রয়েছে। তখন থেকেই তিনি ছাত্র রাজনীতি করতেন এবং পরবর্তীতে তিনি দেশের বাড়িতে ফিরে যান, মাগুরাতে ফিরে যান এবং পিতার হাত ধরে তিনি তার উত্তরসূরি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বিশ্বাসের মানে সঠিক উত্তরসূরি যথাযথভাবে উনি দায়িত্ব পালন করেন এবং উনিও রাঘবদার ইউনিয়নের 2 বারের চেয়ারম্যান ছিলেন, 2 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং
তার একদম তৃণমূলে ছোটবেলা থেকেই রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন এবং মানুষের সাথে সময় দেন, জনগণকে কিভাবে আকৃষ্ট করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে রাজনীতিতে আনতে হবে, কিভাবে মানুষের উপকার করা যাবে, কিভাবে সুসংগঠিত করা যাবে একটি দলকে, একটি সবকিছুই তিনি কিন্তু ছোটবেলা থেকেই তার পিতার হাত ধরে হয়েছে। তিনি মাগুরা জেলায় আত্মপ্রকাশ করেন 91 বা 89-এ। তিনি, আমার মনে আছে, আমি নিজে তার জনসভা দেখেছি। তখন আমার সৌভাগ্য হয়েছিল তার জনসভায় অংশগ্রহণ করার। তিনি উপজেলার সামনে একটি জনসভায় আত্মপ্রকাশ করেন। তিনি সেখানে ভাষণ দেন এবং বিএনপির রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। বিএনপির রাজনীতিতে উনি সক্রিয়ভাবে তখন থেকেই অংশগ্রহণ করেন এবং সেখানে বিএনপির পর্যায়ক্রমে দলীয় অবস্থানে তিনি অবস্থান করে নেন। তিনি চেয়ারম্যান ছিলেন 2 বার এবং দলের আহ্বায়ক ছিলেন 2 বার। বর্তমান তিনি আহ্বায়ক। তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং শেষ কমিটি যেটা বিলুপ্ত হলো এবং বর্তমান কমিটি দুটোরই আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি মানে দীর্ঘ রাজনৈতিক জীবন পাড়ি দিয়ে মানে সবার কাছে একটি জনপ্রিয় তার শীর্ষে অবস্থান করছেন। তিনি জননেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মাগুরার মানুষ জানে, মাগুরার মানুষ বোঝে যে দুঃসময়ে দলের কাণ্ডারি, দুঃসময়ে দলের যে হাল ধরে রেখেছিলেন জনাব আলী আহমেদ। আমি তার সান্নিধ্য লাভ করেছি, তার কাছে থেকে বোঝার চেষ্টা করেছি। তিনি অত্যন্ত সদালাপী, মানুষের পরোপকারী মানুষ এবং এখনো আমি কিছুদিন আগে তারেক জিয়ার সাথে যে তাদের স্কাইপি মিটিং হলো ঢাকাতে, সেখানে আমি উপস্থিত হয়েছিলাম, ওনার সাথে দেখা হয়েছিল এবং দলের অন্যান্য নেতাকর্মীদের সাথেও দেখা হয়েছিল। আমার সামনে একটা ফোন আসলো, একজন কর্মী, সে খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। তিনি ওখান থেকে ছুটে চলে যান তার কাছে এবং টাকার ব্যবস্থা করে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা দেখেছি ওনার রাজনীতি। উনি বিএনপিকে সুসংগঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করে গিয়েছেন। বিএনপির যে দুঃসময় পতিত সরকারের আমলে তার যে ভূমিকা, এটি ইতিহাস হয়ে থাকবে। মানুষ ইতিহাস হয়ে থাকবে এবং সেখানে তার যে অবস্থান এবং তৃণমূলে নেতাকর্মীরা আলী আহমেদকে মানে যথেষ্ট মূল্যায়ন করে এবং তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমরা সদ্য যে কমিটি হলো সেখানে অনেক নেতারাই আসতে চেয়েছিলেন, সদস্য সচিব আপনার আহ্বায়ক হতে চেয়েছিলেন, কিন্তু দলের যে মূল্যায়ন, বিএনপির যে মূল্যায়ন সেখানে বিএনপির যে মূল্যায়ন সেখানে তিনি তার সঠিক মূল্যায়ন পেয়েছেন এবং সারা মাগুরাতে কমিটি নিয়ে উনি ব্যস্ত রয়েছেন এবং একের পর এক কমিটি দিচ্ছেন, সবার সাথে আলোচনা করে কমিটি দিচ্ছেন। কিছুদিন আগেও দলের ভিতর যে বিভাজন ছিল কিন্তু সেটা তিনি কাটিয়ে উঠেছেন এবং দলকে সুসংগঠিত করার চেষ্টা করছেন এবং একে অপরের সাথে কিভাবে সম্পৃক্ত করা যায় সবাইকে, এবং দলের যে ত্যাগী নেতা, দলের যে ত্যাগী কর্মীরা দুঃসময়ে ছিলেন এবং পুরনো নেতা কর্মীদের তিনি খুঁজে বের করছেন। সেই সুবাদে উনি প্রত্যেকটা অঞ্চলে মাগুরার 4টি উপজেলায় 4টি থানাতেই উনি
দৌড়ে বেড়াচ্ছেন যে কিভাবে কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপদান করা যায় এবং ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে পৌর কমিটি কিভাবে সুসংগঠিত করা যায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে উনি একজন নেতাকে বহিষ্কার করেছেন, মাগুরায় নির্বাহী কর্মকর্তাকে, পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছনার ঘটনায় একজন নেতাকে বহিষ্কার করতেও দ্বিধাবোধ করেননি এবং তার সমস্ত সদস্য পদ থেকে তাকে নিষিদ্ধ করেছে এবং দলের কারোর সাথে যোগাযোগ করতেও নিষিদ্ধ করেছেন। প্রকৃত ঘটনা উঠে আসবে, উনি কাউকে স্বজনপ্রীতির মাধ্যমেও কিন্তু কমিটিতে নিচ্ছেন না। উনি এখন এমপিতে দাঁড়াতে চান, সেখানে দেখতে হবে তার নমিনেশনটা কিভাবে হয়, কিভাবে পায়। তবে তৃণমূল পর্যায়ে যথেষ্ট এগিয়ে আছেন জনাব আলী আহমেদ, তার কারণ যেভাবে মাগুরার মানুষের বিএনপির যখন দুঃসময়, তখন কিন্তু তিনি দলের হাল ছাড়েননি। গুটি কয়েক নেতাকর্মী বিএনপিকে পরিচালনা করে আসতেছিলেন মাগুরাতে, তার মধ্যে জনাব আলী আহমেদ। একটা কথা প্রচলন আছে, আলী আহমেদ মানেই বিএনপি, বিএনপি মানেই আলী আহমেদ। দুঃসময়ের কাণ্ডারি, দুঃসময়ের নেতাকর্মীর পাশে থাকার এক অকুতোভয় সৈনিক হচ্ছেন আলী আহমেদ। আমি পতিত সরকারের সময় একটি ইন্টারভিউ করেছিলাম, সেখানে উনি আমার এক্সক্লুসিভ ইন্টারভিউতে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং উনি যে সমস্ত কথা বলেছিলেন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম তৎকালীন সময়ের, এবং তৎকালীন বিএনপির যে দুঃসময় চলছিল মাগুরাতে, ওইরকম কোনো সাংবাদিক যে বিএনপির একটা নিউজ করবে বা বিএনপিকে নিয়ে একটু লিড নিউজ করবে সেরকম কোনো সম্ভাবনাই ছিল না। তার কারণ আমরা জাতীয় টেলিভিশনগুলোই দেখেছি যে একটা ভয়ের ভিতর থাকতে। তো সেক্ষেত্রে মফস্বলের সাংবাদিকরা কতটুকু স্বাধীনতা ভোগ করে সেটা আপনারা সবাই জানেন মাগুরাবাসী। তো আমি সেই সময় সাহস করে বিএনপি এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এক টেবিলে বসিয়ে টকশো করার চেষ্টা করেছি এবং জনগণের কথা তুলে ধরার চেষ্টা করছি। একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, বিচার বিশ্লেষণ কিন্তু করবেন আপনারা জনগণের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা যদি দেখেন আওয়ামী লীগ সরকারের পতিত সরকারের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, প্রাচীনতম রাজনৈতিক দল, এখনো কিন্তু নিষিদ্ধ হয়নি। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়েও কিন্তু খোলাসা হয়নি। অতএব আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং রাজনীতির মাঠে বিরোধী দল ছাড়া কিভাবে একটা শক্তিশালী বিরোধী দল দরকার। আওয়ামী লীগ নির্বাচনে আসলে কি হবে আর না আসলে কি হবে, জনগণ আপনাদের কাছে প্রশ্ন। মাগুরার রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান বর্তমান কি, ভবিষ্যৎ কি, এই নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করলাম। আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আমি কিছুদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম জনাব আলী আহমেদকে নিয়ে, যে একজন বিএম সনেট আপনি বলেছেন পঙ্কজ কুমার কুন্ডু যা বলেছিল তবে কি তা মিথ্যা? সত্য মিথ্যা বিচার করার দায়িত্ব আপনাদের। আমি প্রশ্ন করতে পারি, আমি সঠিক তথ্য তুলে ধরতে পারি, আমি এইটা জনগণ বিচার করবে। ক্ষমতায় থাকলে অনেক কিছুই করা যায়, ক্ষমতার অপব্যবহার করা যায়, কাকে নিয়ে কি বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, উনিই অ্যান্সার দেবেন। দেখুন, সত্য মিথ্যা কি এটা আপনিও জানেন। মাগুরার মানুষ, মাগুরার ইতিহাস আপনি কি কখনো দেখেছেন? আপনি কি বলতে চেয়েছেন আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। জনাব আলী আহমেদ এমন একজন রাজনীতিবিদ যিনি মানুষের জন্য সারা জীবন করলেন, এবং তাকে নিয়ে আপনি যে প্রশ্ন করেছেন যে পঙ্কজ কুন্ডু যা বলেছিল তবে কি তা মিথ্যা, মিথ্যা কি সত্য সেটা জনগণ বিচার করবে এবং ইতিহাস সাক্ষী দেবে। আমার
আমার ইন্টারভিউ করা, আমার সঠিক তথ্য জনগণের মাঝে তুলে ধরা, আমি এটা আমার দায়িত্ব। সেখানে কে কোন বিচার করবে সেটা জনগণই ভালো বুঝবে। আমাকে একজন লিখেছেন বেস্ট অফ লাক, ইফতেখার আহমেদ, ধন্যবাদ আপনাকে। আমি কিছুদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম জনাব আলী আহমেদকে নিয়ে। আমি সেখানে কি কি কমেন্ট এসেছিল তা আপনাদের পড়ে শোনাবো। তার আগে আমি একটু বলতে চাই যে একজন ফেসবুকে লিখেছেন যে আমি ত্যাগী নেতা, এজন্য আমি চাঁদাবাজি করব, টেন্ডারবাজি করব, দখলদারিত্ব বজায় রাখব, সালিশ করে টাকা খাবো, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, হোক, সমস্যা কি? দেখুন, বিএনপির একজন কর্মী মোহাম্মদ অপু শেখ, মাগুরা থেকে, উনি এই কথাটা লিখেছেন। তো উনি নিশ্চয়ই লিখেছেন এটা জেনে বুঝে শুনে, উনি ওনার অন্তর থেকে লিখেছেন। ওনাকে ধন্যবাদ। একজন ত্যাগী নেতার আদর্শ কি এটা হওয়া উচিত যে আমি চাঁদাবাজি করব, টেন্ডারবাজি করব, সরকারি কর্মকর্তাকে মারধর করব, বাড়ি দখল করব, জায়গা দখল করব? আমরা কিছুদিন আগে দেখলাম আওয়ামী লীগের এক নেতার বাড়ি দখল করতে। আমি জানি না, সঠিক জানি না এটা কি ঘটনা, তারপরেও আমি যতটুকু ফেসবুকে দেখেছি যে জমিটা নিয়ে মামলা হচ্ছে এবং উনি পৌর আওয়ামী লীগ নেতা বাকি ইমাম তার জমিটা রাতের আধারে দখল করে ফেলেছে। আমি ফেসবুকে দেখলাম একজন মুক্তিযোদ্ধা, শ্রীপুর বাড়ি, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি ফেসবুকে দেখলাম শালিখাতে সরকারি কর্মকর্তাদের মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। প্রায় প্রত্যেকটা জায়গায় কারা করছে এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা যদি সচেতন না হন, আমরা যদি সচেতন না হই, তাহলে লাভ নাই, এই দেশটা পরিবর্তন হবে না। এই দেশটা কিন্তু আমাদের সবার। একজন আলী আহমেদের পক্ষে সম্ভব না মাগুরার সমস্ত কিছু কন্ট্রোল করা। আপনাদেরকে সহযোগিতা করতে হবে। তো আমরা যে কথাটি বলছিলাম যে বিএনপির যে ঢালুয়াভাবে আপনারা একেবারে চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, এভাবেও দোষ দিতে পারেন না। দেখুন, তারেক জিয়া কিন্তু সুদূর লন্ডন থেকে যে দিক নির্দেশনা দিচ্ছেন এবং 1000-1000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, অনেক কমিটি বিলুপ্ত করে দিয়েছেন। এই মাগুরার কমিটিও কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল। এখন ওরা 11 জন মাগুরার কমিটিতে আছে। আমি ওরা 11 জনকে নিয়ে পর্ব সাজাবো। এখন আমি 3 নম্বর পর্ব চলে। আমি আজকে আহ্বায়ক দলের বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আলী আহমেদ সম্পর্কে আলোচনা করছি। আসলে আলী আহমেদ সম্পর্কে আলোচনা করার যে বিষয়টা, সেটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমি জনাব আলী আহমেদের অনেক কাছের থেকে চিনি, কাছের থেকে দেখেছি। উনি মানুষের জন্য যেভাবে সমাজের জন্য এগিয়ে যাচ্ছেন, তাতে উনি সারা জীবনটাই রাজনীতির সাথে যুক্ত হলেন। উনার নামে 17টি কেস, 18টি কেস, আস্তে আস্তে হয়তো এখন খারিজ হবে। উনি কোর্টের বারান্দায় দৌড়াতে 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 ওনার জুতা ক্ষয় হয়ে গিয়েছিল। ওনার জুতা ক্ষয় হয়ে গেছিল, আমি নিজে দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে। অনেক নেতা আছেন দেশ থেকে পালিয়ে গিয়েছেন, কেসের ভয়ে চলে গিয়েছিলেন, অনেকেই ভয়ে আত্মগোপন করেছিলেন। এখন কিন্তু অনেককেই দেখা যায়। কিন্তু ওই সময়ে বিএনপির হাল ধরে বিএনপির একটা মিছিল হবে, বিএনপির একটা মিটিং হবে, এই সাহসটা কিন্তু আর কারোর ছিল না। এই আলী আহমেদই কিন্তু, এবং সাথে আর গুটি কয়েক নেতা, তারাই কিন্তু এটা পরিচালনা করে আসছিলেন। দর্শক, আপনাদের কোনো কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন। অবশ্যই আমি আপনাদের মতামতের ভিত্তিতেও আলোচনা করব।
কয়েকদিন আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম একজন আলী আহমেদ মাগুরার সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, এটা ছিল আমার শিরোনাম। তো সেখানে অনেক মানুষ, অনেক দর্শক মতামত দিয়েছেন। সেই মতামত আমি পড়তে চাই, সেই মতামত আপনাদেরকে আমি জানাতে চাই। সুশান্ত কুমার বিশ্বাস লিখেছেন শুভকামনা। ধন্যবাদ ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস। উনি একজন গরিবের ডাক্তার। ওনার কাছে দল মত নির্বিশেষে সবারই সৌভাগ্য ওনার হাতের চিকিৎসা নেওয়ার জন্য। আরেকজন লিখেছেন বাকিবিল্লাহ শান্টু, সাবেক চেয়ারম্যান কোসন্দি ইউনিয়ন। সঠিক, তবে আমার নামে এত মামলা কেন? হ্যাঁ জনাব শান্টু, আপনার নামে মামলা কেন এটা তো আসলে আমি বলতে পারবো না, এটা জনগণ বলবে, জনগণ বলতে পারবে। তবে আপনি অত্যন্ত জনপ্রিয় একজন চেয়ারম্যান ছিলেন কোসন্দি ইউনিয়নের। আপনি যেহেতু আওয়ামী লীগ রাজনীতির সাথে সংযুক্ত, সেহেতু রাজনৈতিকভাবেই আপনার এই মামলাগুলো মোকাবেলা করা উচিত এবং জনগণই তার বিচার করবে। জনাব জুলফিকার আলী লুলু, আপনি লিখেছেন ভাই চালাই যাও, ইয়াং হয়ে গেছে দুলাভাই, তো আমার দিকে একটু লক্ষ্য রাখতে বলো, তবে হ্যাঁ তোমার মাধ্যমে হলে আমি খুশি হব। এই যে জুলফিকার আলী লুলু, কোসন্দি ইউনিয়নের সভাপতি, দুঃসময়ে বিএনপির একজন নেতা, এবং জীবনটা এত হুমকি ধামকি এই জুলফিকার আলী লুলুর জীবনে আসলো, কিন্তু বিএনপি ছেড়ে কখনো একদিনের জন্য কোথাও যায়নি। জনাব রওশন শিকদার, মনোয়ার ভাইয়ের চিন্তা চেতনা, মাগুরাবাসী দুঃখী মানুষের পাশে থাকা। উনি রওশন শিকদার একজন মনোয়ার সাহেবের ভক্ত, উনি এই কথা লিখেছেন। রফিকুল ইসলাম শাহিন, আলী আহমেদ ফুফা 100%, উনি লিখেছেন যে মাগুরার, বোঝাতে চেয়েছেন যে মাগুরার জনাব আলী আহমেদ সাহেব 100% খাঁটি মানুষ এবং জনপ্রিয়তার শীর্ষে আছে, জননেতা হিসেবে আছেন। ধন্যবাদ ভাই রফিকুল ইসলাম শাহিন। শাহিনুজ্জামান শাহিন, উনি লিখেছেন মনোয়ার ভাইয়ের চিন্তা চেতনা, মাগুরাবাসীর দুঃখী মানুষের পাশে থাকা। ধন্যবাদ। মনোয়ার সাহেবও একজন জনপ্রিয় রাজনীতিবিদ। আমরা আজকে আলোচনা করছি আলী আহমেদকে নিয়ে। জনাব এমডি হাসান, মনোয়ার খান টাকা ছড়ায় তাই সে জনপ্রিয়। এটা আপনার ব্যক্তিগত মতামত। টাকা ছড়ান কিনা মনোয়ার খান, এটা জনগণই বুঝবেন। আপনি লিখেছেন সেটা আমি প্রচার করেছি। ধন্যবাদ এমডি হাসান, আপনি আমাদের সাথেই থাকবেন, মাগুরা টকের সাথেই থাকবেন। আমিনুর রহমান, উনি লিখেছেন মনোয়ার খান। আপনার মতামতের জন্য ধন্যবাদ। বিএম সনেট, প্রথমত ওনার আহ্বায়ক পদ থেকে কেন সরানো হলো সেটা জানার বড় ইচ্ছা। দ্বিতীয়ত কেন আবার আহ্বায়ক পদ দেয়া হলো, পারলে সেটা জানিয়ে ভাই কৃতজ্ঞতা প্রকাশ করবেন। দেখুন, আমি বিশ্লেষণ করতে পারি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে। আমাকে কেউ বলে আওয়ামী লীগ করি, আমাকে কেউ বলে বিএনপি করে, আমাকে কেউ বলে জাতীয় পার্টি করি, আমাকে কেউ বলে জামাত ইসলামী করি। তো আসলে আমি মনে করি আমি নিজে একজন নিরপেক্ষ ব্যক্তি, সাংবাদিক। যেহেতু আপনারা সবাই আমাকে এইভাবে বলেন যে আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি সব দলের সাথে, হ্যাঁ আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করেছি, বিশ্লেষণ আমি করছি। আহ্বায়ক পদ থেকে বাদ দিল কেন ওই সময়, সেটা আপনি একজন মাগুরার সন্তান, আপনি নিশ্চয়ই ভালো করে জানেন, আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আহ্বায়ক পদে কেন নিল সেটাও আপনি ভালো করে জানেন। আমি এতক্ষণ যে বিশ্লেষণ করলাম সেটা যদি ঠিক হয়, সঠিক হয়, তাহলে ওনার আহ্বায়ক পদ সঠিক আছে এবং সঠিকই মূল্যায়ন হয়েছে। তারেক রহমান মানুষ চিনতে ভুল করে নাই। ধন্যবাদ বিএম সনেট। HR হাবিব, আপনি লিখেছেন আলী আহমেদ একজন অভিজ্ঞ জননেতা। ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই ভালোভাবেই জেনে বুঝে শুনে লিখেছেন। আপনিও আপনার বাড়ি মাগুরা, আমি জানি। ধন্যবাদ এই মতামত দেওয়ার জন্য।
আরেকটি কমেন্ট এসেছে গত দিনে, অবশ্যই আলী আহমেদ ভাই মাগুরার মাটিও মানুষের নেতা। এমডি নূর আলম লিখেছেন অবশ্যই আলী আহমেদ ভাই মাটিও মানুষের নেতা। অবশ্যই মাটিও মানুষের নেতা। আপনার মূল্যায়ন, মাগুরার মানুষের মূল্যায়ন, এটা সঠিকভাবে উঠে আসুক, এটা আমরা প্রত্যাশা করি এবং বিএনপি যথাযথভাবে মূল্যায়ন করে। উনি সেই জন্যই গুরু দায়িত্ব পালন করছেন। উনি মাগুরার কমিটি, পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার চেষ্টা করছেন, যাতে কোনো ত্যাগী নেতারা মূল্যায়িত হয় এবং দলের দুঃসময়ের নেতারা মূল্যায়িত হয়। ধন্যবাদ। আর এম রাকিব হাসান, আলহাজ মনোয়ার হোসেন খান, হ্যাঁ আপনার মতামত দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাবু খান, 100% আলী আহমেদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, 100% আলী আহমেদ মাগুরার একজন জনপ্রিয় রাজনীতিবিদ, জননেতা। হ্যাঁ, আপনার মূল্যায়নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মাগুরা টকের সঙ্গেই থাকবেন। মনিরুল ইসলাম একটি চারটি লাভ চিহ্ন দিয়েছেন আলী আহমেদের এই পোস্টকে। ধন্যবাদ মনিরুল ইসলাম মাঝের। সমাজ দর্পণ, উনি লিখেছেন উনি কয়েক কোটি টাকা চাঁদাবাজি করেছেন। ভাই সমাজ দর্পণ, আপনাকে বলতে চাই, আপনি যে লিখেছেন এটার কতটুকু সত্যতা আছে আমি জানি না। যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে আমাদেরকে দিতে পারেন, এবং আমি, সে যেই হোক, মাগুরার যে কোনো রাজনীতিবিদ হোক, তার ডকুমেন্ট যদি আমাকে, সঠিক ডকুমেন্ট যদি দিতে পারেন চাঁদাবাজি বা টেন্ডারবাজি, আমি আমার মাগুরা টকে প্রচার করব ইনশাল্লাহ। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। শাহাবুদ্দিন, জনাব আলী আহমেদ ভাই, শাহাবুদ্দিনও লিখেছেন জনাব আলী আহমেদ ভাই মাগুরার সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। রিফাত খান জিম, উনি একটি লাভ চিহ্ন দিয়েছেন, তার মানে আলী আহমেদকে উনি অনেক ভালোবাসেন, জনাব রিফাত হোসেন জিম। আমাদের মাগুরাতে দেখছি আমরা আলী আহমেদ এবং মনোয়ার হোসেন খান দুজনই জনপ্রিয় রাজনীতিবিদ, এবং একটি ব্যালেন্স কমিটি হয়েছে। উনি সদস্য সচিব হয়েছেন, উনি আহ্বায়ক হয়েছেন। এই দুইজন ব্যক্তি মাগুরার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, সেটা আমরা দেখে আসছি। এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট এইগুলো যেন না হয়। সরকারি কর্মকর্তাদের উপর যে অত্যাচার, মারামারি, হুমকি ধামকি, বাড়ি দখল, রাতের আধারে চাঁদাবাজি, এইগুলো যেন না হয়। আপনাদেরকে বন্ধ করতে হবে। আমরা দেখেছি যে বহিষ্কার আদেশ দিয়েছেন, যথাযথভাবে আপনারা সঠিক বিচার বিশ্লেষণ করে সেই বহিষ্কার আদেশ দেবেন, যেন কেউ অপরাধ না করে যেন আবার সেই অপরাধের বিচার তার উপর হয়। ধন্যবাদ জনাব রিপন মাহবুব। উনি আরেকজন লিখেছেন হিরণ শেখ, মাগুরার সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপি মনোনীত মাগুরা 1 আসনের ধানের শীষের কাণ্ডারি আলহাজ মনোয়ার হোসেন খান। নিঃসন্দেহে মাগুরায় মনোয়ার হোসেন খানও একজন জনপ্রিয় রাজনীতিবিদ। আমি তাকে নিয়েও একটি পর্ব সাজিয়েছিলাম, সেখানে বিস্তারিত তথ্য, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছিল। হিটার মিরাজ লিখেছেন আলহাজ মনোয়ার হোসেন খান, ধন্যবাদ আপনাকে মাগুরা টকের সাথে থাকার জন্য। মোল্লা ইসরাফিল লিখেছেন আলী আহমেদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, জননেতা। অত্যন্ত গভীর কথা লিখেছেন। আপনি মাগুরা টকের সঙ্গেই থাকবেন। আলী আহমেদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা অনেক বছরের। ধন্যবাদ জনাব মোল্লা ইসরাফিল। এমডি হাবিবুল্লাহ বিশ্বাস লিখছেন রবিউল ইসলাম নয়ন ভাই, মাগুরা 2। ধন্যবাদ। উনি উদীয়মান রাজনীতিবিদ, মাগুরার ছেলে, মাগুরার কৃতি সন্তান। উনি ঢাকাতে সাউথের সদস্য সচিব যুব দলের। ওনার জন্য শুভকামনা রইল, মাগুরা টকের সঙ্গেই থাকবেন। আরেকজন লিখেছেন হিরণ শেখ, মাগুরায় জনপ্রিয় শীর্ষ জননেতা আলহাজ মনোয়ার, ওনার কথা ধন্যবাদ। আমরা এতক্ষণ ওনার কমেন্ট, ওনাকে নিয়ে যে পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টে যে কমেন্ট এসেছিল সেইটার বিশ্লেষণ আমরা করলাম। এখন আমরা, প্রিয় দর্শক, SH মিডিয়া অনলাইন মাগুরা টকের সঙ্গেই থাকবেন
এবং সেটা ডিএম সনেট আপনি লিখেছেন, অপু যেটা বলেছে সেটা মনের কষ্টে বলেছে। হ্যাঁ, অবশ্যই মনের কষ্টে বলেছে। একজন আমি দেখছি ওনার পোস্ট, আমি দেখি উনি কতটুকু কষ্ট হয় এবং কতটুকু রাজনীতি নিয়ে চিন্তা করেন, মানুষকে নিয়ে চিন্তা করেন, আমাদের দেশের ভবিষ্যৎ। অপুই হয়তো দেখা যাচ্ছে একদিন মাগুরার সেরা রাজনীতিবিদ হবেন। এই ধরনের ছেলেরা, এই ধরনের মেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা রাজনীতিতে আসা উচিত। রাজনীতির মাঠে ভালো ভালো ছাত্রদের এবং ভালো মানুষের জায়গা করে দিতে হবে। দেখুন, একজন চেয়ারম্যান, আগে আমরা দেখেছি একজন শিক্ষক চেয়ারম্যান হয়েছেন, একজন ম্যানেজিং কমিটির সদস্য হয়েছেন একজন ভালো মানুষ। কিন্তু এখন আমরা কি দেখি? আমরা দেখছি এখন সন্ত্রাসী, আমরা দেখছি এখন যার হুন্ডা আছে, গুন্ডা আছে, টাকা আছে, তারাই রাজনীতি করছেন। যারা ব্যবসায়ী তারাই রাজনীতি করছেন। ভালো মানুষ দরকার। যার কারণেই তো 24 যে জুলাইয়ের যে আন্দোলন, এত মানুষের প্রাণ, এত ছাত্রছাত্রী নিহত হলো, শহীদ হলো, তার রক্ত কিন্তু বৃথা যেতে পারে না। তার রক্তের প্রতিদান আমরা যেন ভুলে না যাই। দেখুন, মাগুরা কিন্তু মুক্তিযুদ্ধেও বিশেষ অবদান 71 সালে ছিল, তেমনি মাগুরাতে কিন্তু এই ছাত্র আন্দোলনেও কিন্তু 10 জন শহীদ হয়েছেন। আমাদের রাব্বি শহীদ হয়েছেন এবং আরো 9 জন শহীদ হয়েছেন। বিশেষ অবদান। মাগুরা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। শস্যে ভরা, বাউরে ঘেরা মোহনীয় মাগুরা। সেই মাগুরার মানুষ আমরা। মাগুরাকে ভালোবাসি, মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখি। সেই স্বপ্ন রাজনীতিবিদরা দেখেন, সেই স্বপ্ন শিক্ষকেরা দেখেন, সেই স্বপ্ন কৃষক মজুর দেখেন, সেই স্বপ্ন মেহনতি মানুষ দেখেন। দেখেন, আমাদের দেশের কৃষকদের মূল্যায়ন করতে হবে। কৃষকদের মূল্যায়ন করতে, কৃষক জিয়াউর রহমান খাল কেটেছেন, কৃষকদের মূল্যায়ন করেছেন, শিক্ষকদের কাছে টেনে নিয়েছেন। এখন কি সেটা আছে? সেটা নাই। আমরা কে কার পিছে লাগবো, কে কার বিরুদ্ধে লিখবো, একজনকে ন্যাংটা করব কিভাবে, একজনকে ঝেড়ে ফেলে দেব কিভাবে, সেই সেটা নিয়ে আমরা ব্যস্ত আছি। সেটা নিয়েই আমরা ব্যস্ত আছি। কিন্তু সেটা নিয়েই ব্যস্ত আছি, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা দেশের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, সেটাই না রাজনীতি। সামাজিক সংগঠন করতে হবে। আমাদের মাগুরার মানুষ একে অপরকে কিন্তু বেশি কাজের সুযোগ দিতে চায় না, একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আমাদের এগুলো পরিবর্তন করতে হবে। মাগুরায় কিন্তু বেকার সমস্যা, অনেক সমস্যা। প্রিয় দর্শক, আমরা এখন পতিত সরকারের আমলে আমি জনাব আলী আহমেদ ইন্টারভিউ করেছিলাম, একটা বিশেষ সাক্ষাৎকার আমাকে দিয়েছিলেন। সেই সময় বিএনপির দুঃসময় আমি কথা বলিয়েছিলাম। আলী আহমেদের সেই টকশোটি আমরা এখন প্রচার করব। তখন উনি কি বলেছিলেন? তখন উনি, আমার মনে আছে, উনি বলেছেন রাজপথেই হবে সমাধান। আমি প্রথম প্রশ্ন করেছিলাম বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, উনি এক কথায় উত্তর দিয়েছিলেন তখন। এবং আমি প্রশ্ন করেছিলাম আপনাদের ভিতর হানাহানি। প্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? জি 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 বলেন, আপনি কি জানতে চান বলেন। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার অনেক সময় অনেক অনুষ্ঠান আমি দেখি। জি জি। আমি একজন বাংলাদেশ নাগরিক। আমি সত্য একটা জিনিস, সেটা হলো যে মাগুরায় আপনার সদর হাসপাতালের একজন ডাক্তারের ছেলে হারাই ছিল। জি জি জি। ওই ছেলেটা সকাল 10টায় হারাই গেল জানতে পারলাম এই মোবাইলের মাধ্যম, এবং 2 দিন পর জানতে পারলাম নানি বাড়ি পাওয়া গেল তার মামা বাড়ি। জি 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 আগের কাজ। জি জি।
এর আসল রহস্যটা, এই রহস্যটা কলম আমার একটু জানার খুব ইচ্ছে হচ্ছে বিধায় হ্যাঁ, আমি আপনাকে কল করি। আচ্ছা, এই রহস্যটা আসলে কিছু না। বা এখনকার ছেলে মেয়েরা দেখবেন যে একটু আবেগী হয়, একটু কিছু বললেই দেখা যাচ্ছে যে আমি একটু জানতে চাচ্ছি, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, জি জি বর্তমান আমি এটা আপনার সাথে কথা বলছি, জি জি কত দূর ও কত এক মিনিটের ভিতরে আপনার সাথে আমার কথা হচ্ছে। জি জি দেখুন, আপনি চিন্তা করেন, সকাল 10:30টায় ছেলেটা বাসা থেকে বেরোচ্ছিল, 2 দিন পরে তার বাবা তার বাড়ির লোকজন খোঁজ পেল তার মামা বাড়ির সাইকেল চালাচ্ছিল। এটা তো একটা রহস্যময় থাকে, তাই না? সেটা আমি আপনার অনেক টক শো অনেক কিছু দেখে যাই আপনার ভিতরে, আমি অনেক ভালো জিনিস দেখতে পাই বলে আমি আপনাকে বিরক্ত করলাম। না 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 না, এটা আমার দায়িত্ব। আপনি আমাকে জানার জন্য হয়তো আমাকে ভালো মনে করেছেন, এবং দেখেন আপনারা প্রবাসে আছেন, আপনি মাগুরার সন্তান, মাগুরার কি ঘটনা হচ্ছে একটু অবশ্যই কৌতূহল থাকে। বিদেশের মাটিতে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন, মাগুরাকে এগিয়ে নিয়ে যাবেন, এই স্বপ্ন থেকেই তো জিজ্ঞেস করেছেন যে একটি ছেলে কিভাবে চলে গেল আবার কিভাবে পেল। আমি ওনার ডিটেল জানি না, তবে এইটুকু জানি যে ওই ছেলেটা মামা বাড়িতে চলে গিয়েছে, এরপরে পেয়ে গেছে, এই জন্য আমিও আর বেশি খোঁজ খবর নেইনি। আপনি যদি আমি আমি একজন আপনার শ্রোতা হিসেবে আপনার কাছে আমার দান, বেশ সঠিক তথ্য আপনার একজন সাংবাদিক হিসেবে এবং আপনার যে প্রচার আমরা মাগুরার সন্তান হিসেবে দেখি, আপনার যে বিশেষ করে অনেক রাজনীতিবিদ, বিশেষ করে কেন্দ্রীয় ভাবে ঢাকা, তাদের সাথে আপনার যে উঠা বসা কথাবার্তা জি জি মাগুরার রাজনীতি করেন, এটা আমাদের জন্য একটা গর্ব। ধন্যবাদ। আপনার ওই যদি আপনি সঠিক তথ্যটা যদি তুলে ধরেন, তাহলে আমি মনে করবো যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই ছেলের আব্বুর সাথে দেখা করা, এবং সঠিক তথ্য নিয়ে যদি উনি আমার সাথে কথা বলতে চায়, মানুষকে জানাতে চায়, তাহলে আমি আপনাকে জানাতে পারবো। আর উনি যদি টকশো বা উনি যদি এমনি জানাতে চায়, তাহলে আমি সেটা জেনে আপনার এই নাম্বার আমি সেভ করে রাখবো, আমি এক সময় আপনাকে জানিয়ে দেব। আপনি কি আর কিছু জানতে চান ভাইয়া? ধন্যবাদ। আপনি আমার সাথে সময় দিয়েছেন, এর জন্য আপনার আন্তরিকভাবে আমি আপনাকে। না, আপনি সুদূর ইটালি থেকে দেখছেন, এটাও আমাদের অনেক গর্বের জায়গা যে আপনি সামান্য একটা ফেসবুক লাইভে একটা মাগুরা টক অনুষ্ঠানে আপনি ফোন করেছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে কথাটি বলছিলাম, আমরা এখন সরাসরি চলে যাব সেই পতিত সরকারের সময় বিএনপির দুঃসময়ে যে জনাব আলী আহমেদের সঙ্গে যে আমি টক শোটি করেছিলাম এবং এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছিলাম, ওনার সেই সাক্ষাৎকার আমি দেখাতে চাই। উনি তখন কি বলেছিলেন, রাজনীতি বিএনপির দুঃসময়ের কান্ডারিতে উনি যে ভূমিকা রেখেছিলেন, সেই ইন্টারভিউর মাধ্যমে ওনার সেই কথাগুলো আমি আবার স্মরণ করে দিতে চাই মাগুরার মানুষের। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান এসএইচ মিডিয়া মাগুরা টক। আমার সাথে রয়েছেন জনাব আলী আহমেদ, আলমুট মাগুরা জেলা বিএনপি। আপনাকে স্বাগত। জনাব আলী আহমেদ, আপনি মাগুরার রাজনীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। আপনি আপনার পরিবারের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আপনার পিতা চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। সেই সুবাদে আপনি দীর্ঘদিন মাগুরাতে রাজনীতি করেছেন। আলী আহমেদ মানে বিএনপি, বিএনপি মানে আলী আহমেদ। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আপনার দল বা আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আপনি কি দেখছেন সামনে? বাংলাদেশে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো এই জাতির উপর চেপে বসা যে স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকারকে
তাকে বাধ্য করে দেশে একটি গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হলো 2017 বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। জনাব আলী আহমেদ, মাগুরায় যে আন্দোলন সেটার নেতৃত্ব আপনার মাধ্যমে, আপনার যে দলের নেতাকর্মীরা আছেন আপনার মাধ্যমেই হয়। তৃণমূল পর্যায়ে আপনি অনেক জনপ্রিয় এবং সেই সাথে আপনার সাথে যারা নিবেদিত প্রাণ আছে মাগুরার বিএনপিতে হয়তো আপনারা ব্যতীত এক মানুষ বাঁচিয়ে রেখেছেন। এই যে রাজনীতিতে দুই দল কেউ কাউকে মানছেন না, বিশ্বাস করছেন না, সেই সাথে অস্থিরতা, আস্থাহীনতা, আসলে এটা দায় কার? আপনি চিন্তা করেন ঢাকাতেও যে আলোচনা হচ্ছে, আপনি মফস্বল মাগুরা, সেখানে ঠিক একই আলোচনা হচ্ছে। ঢাকার খবর ঢাকার মানুষের আগে মাগুরার মানুষ পেয়ে যাচ্ছে। আপনি আসলে এটা কিভাবে বুঝছেন? এই যে বিশ্বাস এবং আস্থাহীনতা যেটা, এই জন্য সর্বপ্রথম দায়ী হলো এই দেশের ক্ষমতাসীন সরকার এবং এই সরকার, আমি বলবো এই সরকারের প্রধানমন্ত্রী অতিরিক্ত ক্ষমতা দিচ্ছ, মানে ক্ষমতায় থাকার অতিরিক্ত যে লোভ, এই লোভই আজকে আমাদের দেশ থেকে এই গণতন্ত্রহীনতায় রূপান্তরিত করেছে। এবং আমরা এই পর্যন্ত আন্দোলনের পরে যে কয়টা নির্বাচন হয়েছে, এর কোনো একটি নির্বাচনে জনগণের কোনো ভোট দেওয়া লাগেনি। সরকার গায়ে জোরে সাংবিধানিক জোয়াই এবং সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে তারা অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় টিকে আছে। আমরা যদি ধরি গত যে নির্বাচন হলো সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনেও কিন্তু বিএনপি যেভাবেই হোক একটা আস্থায় সেই কিন্তু প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করলেও নির্বাচন দেবেন এবং ওনার যে নির্বাচন করবে সেই নির্বাচনে জনগণের, সাধারণ জনগণের রায়ের প্রতিফলন হবে। এই বিশ্বাসেই কিন্তু অনেক বিরোধী দলের দাবি থাকা ছিল, না মানা সত্ত্বেও একটি আস্থা এনেই গত নির্বাচনে আমরা বিএনপি অংশগ্রহণ করেছিল। কিন্তু আমরা কি দেখলাম, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, ভোট দিনের বেলা অনেক সময় জাল ভোট দেয়, ভোট তৈরি করে, জোর করে বিপক্ষকে খেলা দেয়, সমস্ত কিছু ছাত্রীদের এই সরকার রাতবেলা প্রশাসনের সহায়তায় এবং দ্বিতীয় সহায়তায় দলীয় নেতার সহায়তায় রাতবেলা ভোট পেতে জনগণের রাইটকে সম্মান না করে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে জোর করে ক্ষমতায় তারা টিকে আছে। এই আগের যদি কথা বলি, তখন যদি প্রধানমন্ত্রী বলেছেন যে এই ধরনের নিয়ম রক্ষা নির্বাচন, তখনও বিরোধী দল একটা আস্থায় ছিল যে একটা নিয়ম রক্ষা নির্বাচন করুন, কিন্তু পরবর্তীকালে তার অদ্যবধি সকল কর্মকাণ্ডই অবস্থান করে দেখা যায় গণতন্ত্রের প্রতি তার মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নেই। ক্ষমতাই হলো তার মূল প্রতিপাদ্য বিষয়। যে কারণে আজকে বিএনপি তথা দেশের কোনো মানুষেরা এই সরকারের প্রতি আস্থা রাখতে পারে না এবং বিরোধী দলের যে অনাস্থা সরকারের প্রতি তার একটা মূল কারণ। আমরা দেখতে পাচ্ছি নতুন করে বিএনপি আমাদের পায়তারা চলছে। এই যে নতুন দল তৃণমূলে বিএনপি, আসলে আপনাদের একজন দেশের নেতা তৈরি খন্দকার এবং রবীন্দ্র চৌধুরী চেয়ারম্যান হয়েছেন, আর মহাসচিব হয়েছেন তৈরি খন্দকার। এই যে ভাঙা খেলা, আসলে আপনারা তৃণমূলে কি ভাবছেন? এইটা নিয়ে বিএনপির কোন নেতা কর্মী কিছু ভালো তৈরি খন্দকার আর সংসদকে নিয়ে এক্স মিনিস্টার এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নাজমুল হুদা, উনি বহু কাজ পরিক্রিয়ায়ও এই বিএনপি থেকে একটা লোককেও তার দলে নিতে পারেনি। এবং আমার মনে করি এই সমস্ত মুনাফিক টাইপের লোকজন দলের বহু আগে বিদায় নিয়ে গেছে, তারা বিএনপির পরিমাণ দল পূর্ণ না করলে আমাদের তৃণমূল পর্যায়ে মিনিমাম কোনো চিন্তা ভাবনা নেই, একদম নেগলেক্টেড। আমি ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে বিএনপির কাছ থেকে অনেক সাথ করেছে। তিনি বিআরটিসির চেয়ারম্যান ছিলেন, বহু উৎপাদ করেছিল এবং সেই অভিযোগে তিনি জেলখানায় গেছিল, অনেক কারণে অ্যারেস্ট করেছিল।
তো উনি দেখছি একটা বিয়া একটা লোক জেলখানা আলমা দিলে মসজিদে বসে খালি কান্নাকারি করতো। আর আমার কথা শুনতে ভাই আমাদের কি হতে পারে, আমরা তো অনেক ধরনের আপনারা আমরা পরিষ্কার থাকি এই কথা বলে একটা অনুযোগ হচ্ছে। হ্যাঁ, এইরকম একটা লোককে দিয়ে একটা দল পরিচালনা বিএনপির হতে পারবে এইভাবে বিশ্বাস করলে, তবে এই অবচেষ্টার সাথে যদি সরকার জড়িত থাকে তাহলে এইটা হাস্যকর ব্যাপার। ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব আপনি সুন্দর স্বাভাবিকভাবে দিচ্ছেন। এটা আমার প্রশ্ন না, জনগণের প্রশ্ন, আমি সেটা উত্থাপন করছি। পদযাত্রা করে কি এই সরকারকে আপনারা পদত্যাগে বাধ্য করতে পারবেন কিনা, আর সামনে আপনাদের মাঝরাতে কোনো পদযাত্রা বা কোনো নতুন কর্মসূচি আপনারা নির্দেশনা করেছেন কিনা সেটা একটু বিস্তারিত। আমি আমাদের কিছু সময় আগে আমাদের একটা একটা প্রস্তুতি সরেছে, আমি আমার কর্মীদেরকে অবহিত করেছি। আসলে আপনারা সবাই জানেন এইটাও আমাদের দোষ না, এটা ক্ষমতা শ্রমিকের দোষ। কারণ তাদের আসল কর্মীকে একসময় সময় দিতে পারে, এখন কিন্তু দুইবার তিনবার ক্ষমতায় যাওয়া এটা ইন্টারন্যাশনালি এবং যারা বিশ্বাস আজকে যারা বিশ্ব দরবারে নিজেরা মানে তাদের অবস্থান তাকারক্ত হয়ে গেছে, বিশ্ব মাতৃভাবগুলো বলি তা আমাদের সাহায্য সংস্থা যারা আপনার ইউরোপিয়ান আমেরিকা এগুলো অনেক সাহায্য সহযোগিতা আমাদের মতো উন্নয়নশীল দেশে এটা লাগে। আসলে তারাও যখন দেখছে যে ইউরোপের অন্যায় ভাবে খুন গুম হত্যা বিভিন্ন নেতা কর্মীদের প্রতি নিপীড়ন হয়তো তার গায়ে মামলা পৃথিবীর ইতিহাসের সঙ্গে যে গায়ে মামলা হয়। আসলে মামলা মুখের দিকে আমরা বাংলাদেশের ব্যাখ্যা করা দেখছি কিছু মিথ্যা থাকে, আর কোনো ঘটনায় ঘটেনি। বিরোধীদের নেতাদের বলেছি গায়ে মামলার নামে নামাকরণের মামলার দিয়ে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে আজকে বিশ্ব দরবারে এটা স্বীকৃত। অথবা আমাদের দাতা সংস্থাগুলো আমাদের এই রাজনীতিতে এটা আসলে আমাদের কারণ কাম্য না যে আমাদের দেশের রাজনীতির ফয়সালা আমরাই করবো। কিন্তু সরকারের এই স্বৈরাচারী মনোভাব এবং ক্ষমতার উচ্চতা সারা বিশ্বাসকে বোঝার পরে বিশ্ব দরবারেও আজকে আমাদের দেশের রাজনৈতিক বিষয় গণতন্ত্রের বিষয় এবং দেশ গভর্নমেন্ট যাতে গণতান্ত্রিক হয় একটি অংশগ্রহণমূলক নির্বাচনে এই বিষয়ে তাদের তাগাদা আছে। এই কারণে আজকে রাজনীতি কিন্তু আমি একদম খুব সামনের ভাষায় বলতে চাই যে রাজনীতি কিন্তু এখন পরিপূর্ণভাবে ক্ষমতাসীনদের হাতে নাই এবং বিএনপির হাতে একদম পরিপূর্ণভাবে আছে, এটা আমি মনে করি। তবে আমাদের যে পদযাত্রা তারপরে রোড মার্চ এইগুলো একটি ওয়ার্ম-আপ কর্মীদেরকে আন্দোলনগুলি প্রস্তুত করা, যেমন একটা খেলার আগে দেখা যায় যে তাদের অনুশীলন করা, অনুশীলন করার উপর যদি ওয়ার্ম-আপ হয়ে থাকে এইটা একটা ওয়ার্ম-আপ কর্মসূচি। আমরা এটা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে দেশভাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে। আসলে আমাদেরকে রাজপথে ফয়সলা করতে হবে, এই জন্য আমরা কিছু সময় নিচ্ছি এবং আমাদের দলকে প্রস্তুত করা হয়েছে। এই সমস্ত যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো একটা ওয়ার্ম আপ টাইপের প্রোগ্রাম কর্মীদেরকে ওয়ার্ম আপ করা হচ্ছে। ইনশাল্লাহ আমি আশা করি বিএনপি এবং তার আজকে যারা গণতন্ত্রের বিভিন্ন রাজপথে যুদ্ধ করতেছে সকল গণতান্ত্রিক দলকে একসাথে নিয়ে একটি সমন্বিত আন্দোলনের মাধ্যমে যোগ দিতে হবে। এই আন্দোলনকে পরিচালনা করে এই সরকারকে হটিয়ে রাজপথে এই সরকারকে মোকাবিলা করে কর্মকে বাধ্য করা হবে এবং অচিরেই আমি আশা করি যে গণতন্ত্রের বিজয় হবে এবং এই স্বৈর শাসনের অবসান হবে। তার মানে আলোচনা না করে রাজপথে ঘোষণা করতে চাই এই সরকারের সাথে কোনো আলোচনা এবং নিষ্ফল আলোচনা ছাড়া কোনো ঘর আসবে বলে আমি ব্যক্তিগতভাবে এবং আমার ঘর সেটা মনে করে না। প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে এই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কিভাবে সম্ভব না,
নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ, কিন্তু এই সরকারের অধীনে নির্বাচন। এই সরকারের আর একটা কথা আমি বলতে চাই যে আপনার জাতীয় রাজনীতিবিদ হানিফ সাহেব বলেছেন যে আপনারা নির্বাচনে যদি বাধা সৃষ্টি করেন তাহলে তথ্য হস্তে দমন করা হবে। আর মামলাতে আপনারা কতটুকু প্রস্তুত প্রধানমন্ত্রীর কোনো আশ্বাসের প্রতি আমার বাংলাদেশের কোনো মানুষ তার প্রতি কোনো আস্থা নেই, তার অঙ্গীকারের বিশেষ করে ক্ষমতার যে লোক তাদেরকে পাওয়া গেছে এই ক্ষমতা থেকে সে ভালোভাবে জানে যে বেশি দিন কোনো নিরপেক্ষ নির্বাচন হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে তার দল আওয়ামী ক্ষমতা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব তার সে যত প্রতিশ্রুতি দিক না কেন সেই প্রতিশ্রুতিকে আমার দল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কোনো কর্মকাণ্ডে যাব না। তবে আমি মনে করি শুধু আমার দল না, সকল বিরোধী দল যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তো আজকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের যে দাবি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, এই দাবিকে আমি চাই তবে উন্নয়ন আস্থায়নে এদেশের মানুষ ভয় পাবে না। অচিরেই একটি আন্দোলনের মাধ্যমে অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে এবং ফয়সালা দিতে হবে। সেটা অলরেডি আমি আগে বলেছি, এখনো বলতেছি। এই বিষয়ে আমাদের তার কর্মচারীর যে কথা সেটি আমাদের শেষ কথা। এদেশে ভবিষ্যৎ গণতন্ত্র সরকার ব্যবস্থাপনা সব ফয়সালা করা। ধন্যবাদ। আমরা আসলে সম্প্রতি দেখতে পাচ্ছি যে একজন বিনোদন জগতের খুব নাম করা চিত্রনায়ক কমরস্থান তিনি একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমরা কি খাবো আর পাচ্ছি না, রাষ্ট্রকে তিনি প্রশ্নবোধক চিহ্ন করেছে। আসলে দ্রব্যমূল্য নিয়ে যদি আপনি আপনার সরকার ক্ষমতায় আসলে ধন্যবাদ যে একজন সামষ্টিক ব্যক্তি সে যে তার ওই অবস্থান থেকে বাংলাদেশের সাধারণ মানুষের যে বিষয় জীবনযাত্রা দ্রব্যমূল্যের যে অগ্রগতি গরিব মানুষরা সাধারণ মানুষরা আজকে নিম্ন মধ্যবিত্তের মধ্যে যে দ্রব্যমূল্যের অগ্রগতি সরকার কোনটা উদ্ভিদ চলে গেছে। আজকে 20 বছর পাঁচ কিন্তু যদি 1800 টাকা হয়, আসলে একটা মানুষের তার কত টাকা ইনকাম করলে সে সপ্তাহে ইন্স্যুরেন্স করতে পারবে। আসলে দেশের অত্যন্ত মানে দুর্বিষহ এবং খুবই অসহায়তার ভিতর দিয়ে তাকে অবস্থায় অবশ্যই অবসান দরকার। তাই আমি ওনার যে সাংসদ ব্যক্তি ওনার নাম হলো কমরস্থানী, ওনার কথার সাথে শুনিয়ে বলতে চাই যে আসলে রাষ্ট্রের কথা নির্দেশ করতে ঠিকই, কিন্তু রাষ্ট্র আজকে সাধারণ মানুষের কোনো কথা চিন্তা করে না। সাধারণ মানুষের ভাগ এই অর্থনীতি এসব নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের ক্ষমতায় থাকতে হবে, আমি সেই চিন্তা ছাড়া তারা আর কোনো চিন্তা করে না। সাংস্কৃতিক ব্যক্তিগত যে ভাই করুক না কেন, আজকে যদি কোথাও রাষ্ট্রকে নির্দেশনা করে আমাদের সাথে সবাই আসতে হবে এবং আন্দোলন করে এই স্বৈরতান্ত্রিক স্বৈরতার সরকারকে উঠিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে সুবিধা আহ্বান জানাচ্ছি। যদি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে জনগণের এই সমস্যার সমাধান করা করতে হবে। এই যে পাল্টাপাল্টি কর্মসূচি, আপনারা কর্মসূচি দিয়েছেন, সেই সাথে আওয়ামী লীগের কর্মসূচি দিয়েছে, এই যে একটা অস্থিরতা মাঠ ধরুন আসলে রাজনৈতিক খেলায় আপনার দলের অবস্থান আওয়ামী লীগের অবস্থান আমরা সবাই জানি যে বাংলাদেশের দুটি বড় দল আপনার দল এবং আওয়ামী লীগের দল। আপনারা ক্ষমতা আসে আপনারা তারাই ক্ষমতা আসে। এই যে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে বা এই যে রাজনৈতিক খেলায় সাধারণ মানুষ আমরা আতঙ্কগ্রস্ত আছি, এইটাকে আপনি কিভাবে দেখছেন? আমি একটু কথা বলতে চাই, আপনারা নিশ্চয়ই ঢাকাতে আমাদের কর্মসূচির সাথে সাথে তাদের পাল্টা কর্মসূচি সেখানে কোনো সম্পৃক্ততা রাখেন। আমাদের সাথে আজকে দেশের মানুষ যারা দেশের তাদের অধিকার দেওয়া আজকে 15 বছর যাবত যারা তাদের ভোট এবং ভাতের অধিকার থেকে বঞ্চিত, সেই সাধারণ মানুষ আজকে আমাদের সাথে। আর তাদের সাথে কিছু কেটিআর এবং কিছু মানে তাদের শৃঙ্খল কিছু
চেষ্টা করি, ছাড়া সাধারণ মানুষ তাদের সাথে আছে এইটা আমি বিশ্বাস করি না। আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটি মা যখন তার সন্তান প্রসব করে তখন তার কিন্তু অনেক কষ্ট হয়। এই সন্তান প্রসব করাকালীন যে কষ্টটা হয়, এই সন্তানের মন যখন সে দেখে তার সকল কষ্ট ভুলে যায়। আমাদের কিছু অস্থিরতা, কিছু সমস্যা, দুর্বল হাগু ধুলিয়া এটা হতেই পারে। আমি মনে করি যে যখন এই কষ্টকে অতিক্রম করে এই দেশের যে কিছু সমস্যা হচ্ছে, যেটা জনগণের হচ্ছে, এটাকে মেনে নিয়ে এই সরকারকে বিদায় করে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারবে এবং গণতন্ত্রের স্বাদ যখন ভোগ করতে পারবে, তখন এই অস্থিরতা থাকবে না, দেশ আবার তার সাধারণ গতিতে নিয়ে যাবে। সম্প্রতি প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে ঘুম থেকে উঠেই আদালতে বিএনপি নেতারা এই যে কারাগার চত্বরে বিএনপিকে বন্দী রেখে আগামী নির্বাচন আপনার দল বা আপনি তৃণমূল এটা কি ভাবছেন? আমরা সরকার তো শুধু এইবার না, সেরকম একটা মামলা আছে। আমার নয়টা 17 আছে, আমার নয় 80 আছে, আমাদের এইভাবে মামলা, হামলা, জেল, ডায়েরি মামলা সহ সরকার বহু চেষ্টা করছে এবং বিএনপি যাতে জেলখানায় থাকে আর করতে থাকে এই দিকে সীমাবদ্ধ রাখার জন্য। কিন্তু আজকে বাস্তবতা আপনারা দেখেন বিএনপিকে কিন্তু এই ধরনের জেল করে দাঁড়িয়ে রাখা যায়নি। বিএনপি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ 70-80 মানুষ বিএনপির কর্মসূচি এই বিএনপির নেতৃত্বকে মেনে নিয়ে আজকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি সরকারের এই সমস্ত মামলা, হামলা, এই সমস্ত দিয়ে আমাদেরকে তথা শক্তিকে দাঁড়িয়ে রাখা যাবে না। অচিরেই মেঘের আর সূর্য বেরিয়ে আসবে এবং বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব আলী আহমেদ। আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি। আমরা সাধারণ মানুষ বা সাংবাদিক সমাজ বা সুশীল সমাজ চাই এই দেশে কিছু বজায় রাখা, কিন্তু সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে আপনি বারবার একই কথা বলছেন যে আন্দোলন করে এই সরকারকে হটানো হবে। আসলে আলোচনার টেবিল সম্পূর্ণ কি বন্ধ হয়ে গেছে? আলোচনার টেবিল সরকারকে আলোচনা করতে হলে যদি বিএনপির সাথে রাজপথে আছে, সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। এইবার সেই কর্মপদ্ধতি নিয়ে বা কিভাবে সরকার গঠিত হবে, কে আসতে পারে, তাদের কিছু সহজ করতে পারে, বিভিন্ন কিছু সহজ করতে পারে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, এইরকম কোন ঘোষণা ছাড়া বিএনপি এই সরকার সাথে কোনো আলোচনা যাবে না। ফয়সলা আসলেই রাজপথে হবে, তাতে আমাদের যত কষ্ট হলো। এই যে আপনাদের নেতা তারেক রহমান, তার নামে কয়েকটি মামলায় নিবন্ধপত্র আসামি, ওনাকে ফেরত আনার জন্য আবার তৎপরতা চালানো হচ্ছে সামনে নির্বাচন। এই প্রসঙ্গে ছোট্ট করে বলতেন তার সাথে বন্ধিত অপরাধী বললে আমার খুব কষ্ট লাগে। এটা ধর্ম যারা সাংবাদিক তারাই বলে মিথ্যা বাংলার ভিত্তিহীন মামলায় বেগম জিয়া এবং তার কর্মচারীকে বন্ধিত করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে বিরল মানুষ যখন আমরা আমাদের জীবনে আমরা দেখেছি রাজনৈতিক জীবনে, কর্মজীবনে, যে কখনো যদি কোনো সাজা হয় নিম্ন আদালত একটু বেশি করে সাজা নিয়ে যায়, উচ্চ আদালতে গেলেই সেই সাজা নিয়ে আসতে পারে। আর তার গ্রহণ সাহেবের ক্ষেত্রে যিনি তাকে খাওয়ার দিয়েছে সেই মামলায় তার সাজা উচ্চতর আদালতের সাজা বহাল করেছে এবং যে বিচারক এই রায়টা দিছিল তাকে দেশ ছাড়া করেছে। আর এই দেশের বিচার ব্যবস্থা কি তা তো আমরা ইতিপূর্বে দেখেছি যে দেশের প্রধান বিচারপতিকে এই দেশ থেকে বিচারিত করা হয়েছে, তার জীবনভর দেশ থেকে পালিয়ে গেছে। এই দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের আর কিছু বলার নেই। এটা আমি শেষ প্রশ্ন যেতে চাই। মাগুরায় যথেষ্ট উন্নয়ন হয়েছে, এটা আপনি জানেন বা আমরা জানি। উন্নয়নের পাশাপাশি মাগুরাতে আর কি কি অসুবিধা আপনি দেখেন বা কি উন্নয়ন
উন্নয়ন করতে চান আপনার সরকার ক্ষমতায় আসে? সত্য করে যদি বলতেন। দেখেন, উন্নয়নটা কখনোই রাজনীতি হয় না যদি দেশে গণতন্ত্র না হয়। গণতন্ত্র উন্নয়ন নিষ্ফল। অতএব সরকার তো সরকারের সময় 5 বছরে কিছু নিয়মতান্ত্রিক এভাবেই কিছু উন্নয়ন হয়। সেই হিসেবে আমি বলবো যে কনস্ট্রাকশনাল কিছু উন্নয়ন হয়েছে, তা অস্বীকার করা যাবে না। তবে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের আমি যদি পদ্মা সেতুর কথা বলি, যেটা এই গভর্নমেন্টের সব থেকে বড় অ্যাসেটমেন্ট মনে করে পৃথিবীতে, সম্ভবত চীনে 102 কিলোমিটার একটা ব্রিজ আছে। সেই ব্রিজটা উদ্বোধন করতে সময় লাগছিল চায়না গভর্নমেন্টের 3 মিনিট। আর এই উন্নয়নের জোয়ার হলো যে বাংলাদেশের পদ্মা সেতু উদ্বোধন করতে 200 কোটি টাকা উদ্বোধন খরচ করেছে। এই হলো মানে তাদের উন্নয়নের চিত্র। এরকম উন্নয়ন আমরা চাই না। আমরা মাগুরাতে সবচেয়ে কি সমস্যা, আমাদের মাগুরাতে কি সমস্যা সবচেয়ে বেশি থাকে? মাগুরাতে এখন সমস্যা বাজারে আগুন, মানুষ অসহায়তা জীবন করতেছে, কিন্তু না খেতে পারে না, না খেয়ে আছে। আসলে মানুষের প্রধান এবং প্রথম চাহিদা হলো তার অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য। এইটাই যখন নাই তখন আর অন্য চাহিদা কি বলবো? আগে সর্বপ্রথম যে মানুষের জীবিকা এবং জীবনের ব্যবস্থা করতে, তার মধ্যে উন্নয়ন, লেখাপড়া, শিক্ষা। ধন্যবাদ জনাব আলী আহমেদ, আপনি বিএনপি নেতা মাগুরার। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন এসএইচ মিডিয়া মাগুরা ইউটিউব চ্যানেল এবং শাহিনুল ইসলাম ফেসবুক পেজ। এতক্ষণ আপনারা দেখলেন এসএইচ মিডিয়া মাগুরা তাদের বিশেষ সাক্ষাৎকার। আবারও কোনো অতিথির সাথে দেখা হবে সেটা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ আপনারা দেখলেন সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান মাগুরা টক। অনুষ্ঠানটি পরিবেশিত হল এসএইচ মিডিয়া মাগুরা সৌজন্যে। আগামী পর্বে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে টক শোটি দেখলেন, আমি ওই সময় ওনার যে বিশেষ সাক্ষাৎকার নিয়েছিলাম, একজন জাতীয় রাজনীতিবিদের মতোই আমার সাথে ওনার কথোপকথন হয়েছিল এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদরা যা ভাবছেন ঠিক উনিও ওই সময় একই চিন্তা ভাবনা করেছিলেন এবং তারেক জিয়ার নির্দেশে ওনারা দলকে সুসংগঠিত করে রাজপথে ফয়সালা করার চিন্তা ভাবনা নিয়েছিলেন। এবং জনাব আলী আহমেদের যে কথোপকথন দেখলেন, প্রিয় দর্শক, প্রিয় মাগুরার মানুষ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, ওনার লেখাপড়া, ওনার গবেষণা এই টক শোতে ফুটে উঠেছে এবং ওনার মনের কথা, ওনার প্রাণের কথাই নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছিলেন। এবং একটি দেশের উন্নয়ন তখনই হবে যখন গণতন্ত্র টিকে থাকবে, যখন লেখাপড়ার মান উন্নয়ন হবে, যখন সমাজের উন্নয়ন হবে, যখন পরিবেশের উন্নয়ন হবে, কৃষক মজুর দিনমজুরের উন্নয়ন হবে, দুর্নীতি বন্ধ হবে। এই সমস্ত নিয়েও উনি চিন্তা ভাবনা করেছিলেন এবং এখনো চিন্তা ভাবনা করে যাচ্ছেন আপনাদেরকে নিয়ে। প্রিয় দর্শক, আমার এই ছোট্ট নিবেদন আপনাদেরকে হয়তো এই যে ফেসবুকে দেখেছেন বা দেখছেন, আপনারা কমেন্ট করতে পারেন এবং শেয়ারের মাধ্যমে মাগুরাবাসী তথা বিশ্বময় ছড়িয়ে থাকা মাগুরাবাসী যে যেখানে আছে তারা যদি এই অনুষ্ঠান দেখে এবং নতুন প্রজন্ম যদি এই অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে, তবেই হবে আমাদের সার্থকতা। আমার যে
এই সরকারের প্রতি গত যে পতিত সরকারের প্রতি যেমন আস্থাহীনতা সৃষ্টি হয়েছিল মানুষের, এবং দীর্ঘ 16 বছরের গুম খুন জেল জুলুম, ওনার 17টি 18টি মামলা হয়েছিল। উনি সেই 18টি মামলা ফেস করতে করতে উনার সহধর্মিণী ঢাকায় পালিয়ে থেকেছে। উনি ঢাকায় বহুদিন ধরে পালিয়ে থেকেছে। উনি মানুষের বাড়িতে পালিয়ে থেকেছে। উনি ধান খেতে মাঠের প্রান্তরে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে পুলিশের অত্যাচার, উনি ঘরে থাকতে পারেনি। উনি কোর্টের বারান্দা দৌড়াতে দৌড়াতে ওনার সহধর্মিণী শামসুন নাহার আমি দেখেছি উনি কোর্টে কিভাবে এই কেসগুলো ফেস করেছেন, কিভাবে পুলিশের সাথে কথা বলেছেন, কিভাবে উকিলের সাথে কথা বলেছেন, সেই বিষয়টাও আমি অত্যন্ত ভালো করে জানি। এবং এই একজন আলী আহমেদ হওয়ার পিছনে একজন নারীর যে আত্মত্যাগ এবং একজন নারীর যে তার জীবনের সুসময়গুলো বলিদান দিয়ে দিয়েছেন মাগুরার মানুষের জন্য। এবং এই শামসুন নাহার এখন লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন এবং তিনি তার স্বামীরকে উৎসর্গ করে দিয়েছেন মাগুরার মানুষের মাঝে। এবং তার এই কেসগুলো ফেস করার জন্য তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন মানুষের কাছে, উকিলের কাছে, আত্মগোপন করে থেকেছেন, ঠিক মতো মাগুরাতে থাকতে পারেননি। এবং যখনই থেকেছে অ্যারেস্ট হয়েছে, জেলে গিয়েছে, আবার জেল থেকে দীর্ঘদিন জামিন ধরতে 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 আবার জামিনের মাধ্যমে বেরিয়ে এসেছে। আমার মনে আছে তৎকালীন মাগুরার যখন এই পুরানো কেসে উনি বেরিয়ে আসে, তখন জেল খানায় মানুষ জেল গেটে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছিল এবং একটি পেপারে এসেছিল। এবং তখন আবার দেখা যাচ্ছে যে ওই জেল গেট থেকেই অ্যারেস্ট হয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল, সেটিও এই নস্যাৎ করে দিয়েছিলেন এই শামসুন নাহার। এবং জীবনের অনেকগুলো বছর তার সাথে পার করে দিলেন। এবং আমি মনে করি যে এই যে শামসুন নাহার একজন, উনি কিন্তু মহিলা দলেরও হাল ধরেছিলেন এবং মহিলা এমপিতে দাঁড়িয়েছিলেন এবং রাজনীতি পাশাপাশি উনি সমাজ সেবা করে থাকেন। উনি মানুষের মাঝে উনি কিন্তু একজন সমাজের মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়। দেখা যাচ্ছে আলী আহমেদ ঘরে নাই, উনি আছে, ওনার বাড়িতে যখনই যে গিয়েছে নেতাকর্মীরা তখনই না খেয়ে উনি আসতে দেয় না। এটা কিন্তু আমি কাছে থেকে দেখেছি, এটা আমি ভালো করে জানি। একজন আব্দুল আলিম মুকুল লিখেছেন, জনাব আব্দুল আলিম মুকুল, আপনার বাড়ি মোহাম্মদপুর, আপনি লিখেছেন রাজনৈতিক নেতা তো আগের মতো সৎ চরিত্রবান নেই, তার সম্পর্কে অনেক নেতিবাচক কথা শুনেছি, এখন হয়তো ভালো হয়েছে, তবে এটা আমার শোনা কথা সত্য নাও হতে পারে। হ্যাঁ মুকুল, আপনার বিবেক বুদ্ধি বিবেচনা করে আপনি লিখেছেন, আপনি তার সম্পর্কে ভালো করে জানেন, আপনি যেটা জানেন সেটা লেখেন। আপনি তার সম্পর্কে নেতিবাচক শুনেছেন, শোনা কথায় আসলে কান দিতে নাই। আপনি বাস্তবে দেখেন, ওনার বাস্তবে ওনার জীবনটাই উনি মানে ওনার ত্যাগ, মানে ওনার জীবনের অধিকাংশ টাইমই 12 ঘন্টার 24 ঘন্টাই রাজনীতি, মানুষের সমাজ সেবায়, মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। ওনাকে আপনারা দেখেন, জানেন, বোঝেন, উনি একজন শিক্ষিত পরোপকারী মানুষ। ওনার পরিবারই রাজনীতিতে জড়িত। ওনার যে কয় ভাই আছেন, কয় বোন আছেন, এবং ওনার এক ভাই আছেন বাংলাদেশ ব্যাংকে অনেক ভালো অবস্থানে আছেন, সরকারের অনেক বড় দায়িত্ব পালন করেছেন। উনি ওনার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার পরিবারটাই আপনি মানে রাজনীতির সাথে মিশে আছে। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, জনাব আলী আহমেদ, আপনাকে নিয়ে বিশ্লেষণ করলাম। আমার ভুল ত্রুটি হয়তো প্রিয় দর্শক, প্রিয় মাগুরার মানুষ, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাত অনেক হয়েছে, আমিও বিদায় নিতে চাই। আসলে মাগুরাকে নিয়ে আপনার চিন্তা ভাবনা আমরা দেখলাম যে আপনি স্বজনপ্রীতি না করে যারাই দলের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন এবং চাঁদাবাজি, মামলা হামলা
আপনারা এগুলো বন্ধ করবেন। আরেকজন ভদ্রলোক লিখছেন, টক অনুষ্ঠান কি? ভালো বুঝলাম না, এর অর্থ কি? ভাই, টক অনুষ্ঠান রেজাউল ইসলাম সুজন, আপনি দেখেন টক অনুষ্ঠান কি, এখন বুঝতে পারবেন। যে কথা বলছিলাম, জনাব আলী আহমেদ, এখনো নির্বাচনে অনিশ্চয়তা, সুনির্দিষ্ট কোনো ডেট ঘোষণা হয়নি, রোডম্যাপ ঘোষণা হয়নি। তারেক জিয়া ইতিমধ্যে বলেছেন যে এই সরকারের ক্ষমতায় থেকে যদি কেউ দল গঠন করে সেটা কিন্তু ভালো হবে না। এবং আপনারাও বলছেন, বিএনপি বলছে যে যত দ্রুত নির্বাচন হওয়া সম্ভব, তবে এদিকেও খেয়াল রাখতে হবে, একটা সংস্কার কিন্তু দরকার। তো প্রিয় দর্শক, মাগুরার মানুষ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ হওয়া উচিত কিনা, বা আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবেন কিনা? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও কিন্তু এই সরকার চেষ্টা করে যাচ্ছে। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে অনেকটা হতাশ আমরা মাগুরার মানুষ। আইন শৃঙ্খলা মাগুরাতে কি অবস্থায় আছে আপনারা একটু খেয়াল রাখবেন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে বিএনপি অথবা জামাত ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার আগে আপনার দলের যে চিন্তা ভাবনা, যে আপনারা চেষ্টা করছেন দলকে সুসংগঠিত করার, এবং নির্বাচনে অংশগ্রহণ অবশ্যই করবেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। জনাব আলী আহমেদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে নিয়ে এই আলোচনা, সেই আলোচনা কতটুকু করতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে একজন আলী আহমেদের কথা এই তরুণ প্রজন্মকে জানানোর জন্য চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টকের সঙ্গেই থাকবেন। আমার এই অনুষ্ঠানটি দেখতে পাবেন, আমার একটি ইউটিউব চ্যানেল আছেন মাগুরা টক, এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা, সেখানেও দেখতে পাবেন, এবং ফেসবুক পেজ এসএইচ মিডিয়া অনলাইন, সেখানেও দেখতে পাবেন। আবারও কথা হবে মাগুরার কোনো রাজনীতিবিদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লুপ্ত সাউন্ড।